ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা কেমিক্যাল কাইনেটিক্স এর চ্যাপ্টারে দুটো জিনিস আলোচনা করব। একটা হচ্ছে সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন আর একটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এই দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস। তো প্রথমে আমরা সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটা বলি। সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটাকে বাংলায় বলে ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। ছদ্ম প্রথম ক্রম আর সিউডো ফার্স্ট অর্ডার নাম শুনে বুঝতে পারছো ছদ্ম একটা ছদ্ম ব্যাপার আছে। তার মানে কি যে একটা রিঅ্যাকশন এমন হয় যদি দেখা যায় যে রিঅ্যাকশনে দুটো রিঅ্যাক্ট্যান্ট আছে এবং একটা পরিমাণটা অনেক বেশি আছে অন্যটার থেকে, তার ফলে কি হয় রিঅ্যাকশনের আগে বা পরে কোনো একটা কনসেন্ট্রেশনের সেরকম কোনো চেঞ্জ হয় না। যেমন কি যেমন আমরা একটা এক্সাম্পল এখানে বলি, সুক্রোজ C12H22O11 plus H2 in presence of acid, the glucose আর fructose ভেঙে যায়। তাহলে এই যে গ্লুকোজ আর ফ্রুক্টোজে ভেঙে গেল, এখন এই রিঅ্যাকশনটার রেট অফ দ্য রিঅ্যাকশন হচ্ছে কি K ড্যাশ, একটা কনস্ট্যান্ট বললাম K ড্যাশ ইনটু কনসেন্ট্রেশন অফ এই সুক্রোজ ইনটু ওয়াটার। এখন জল যদি খুব এক্সেস করে আমরা সাধারণত যে কোনো একটা সলিউশন যখন বানাচ্ছি সুক্রোজে জলটা বেশি থাকবে, ফলে কনসেন্ট্রেশন অফ H2O এটা অনেক বেশি। এটা রিঅ্যাকশনের আগে বা পরে তার কোনো রকম চেঞ্জ হয় না, মানে চেঞ্জ হয় না মানে চেঞ্জ হলেও সেটা এতই নেগলিজেবল সেটা ধরা যাবে না। তারপরে এই কনসেন্ট্রেশন অফ H2O এটা হচ্ছে একটা অলমোস্ট কনস্ট্যান্ট, তাহলে K ড্যাশ ইনটু কনসেন্ট্রেশন অফ H2O এটাকে একটা নতুন কনস্ট্যান্ট আমরা K বলছি, K ইনটু কনসেন্ট্রেশন অফ সুক্রোজ। তাহলে এই রিঅ্যাকশনটা যে হাইড্রোলিসিস অফ সুক্রোজ ইন প্রেজেন্স অফ অ্যাসিড বা অ্যাসিড মিডিয়ামে সুক্রোজের হাইড্রোলিসিস, এটা হচ্ছে একটা কি এই রিঅ্যাকশনটা ডিপেন্ড করছে কনসেন্ট্রেশন অফ সুক্রোজের উপর। কিন্তু অ্যাকচুয়ালি এটা সুক্রোজ এবং ওয়াটার দুটোরই উপরে ডিপেন্ড করার কথা, কিন্তু যেহেতু ওয়াটারটা অনেক বেশি পরিমাণে আছে, জলটা অনেক বেশি আছে, তার জন্য কি হয় রিঅ্যাকশনের আগে বা পরে জলের কনসেন্ট্রেশনের কোনো রূপ চেঞ্জ হয় না। তাই রিঅ্যাকশনে জলের কনসেন্ট্রেশন ডিপেন্ড করলেও যেহেতু কনসেন্ট্রেশন রিমেইনস অলমোস্ট আনচেঞ্জড, তাই কেডাস এটা একটা নতুন কনস্ট্যান্ট হলো আর concentration of sucrose থাকবে। That means the rate of reaction it depends on the concentration of sucrose only. সুক্রোজ এর কনসেন্ট্রেশন এর উপর ডিপেন্ড করছে। এই ধরনের রিঅ্যাকশনকে বলা হচ্ছে সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, মানে শুধুমাত্র এই সুক্রোজ এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে, তাই রিঅ্যাকশনটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের মতো লাগছে। দেখে মনে হবে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, কিন্তু ফার্স্ট অর্ডারের মতো হচ্ছে, তাই এই ধরনের রিঅ্যাকশনকে সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বা ছদ্ম প্রথম ক্রম বলে। একইভাবে তোমরা পাবে ইথাইল অ্যাসিটেটের হাইড্রোলিসিস। ইথাইল অ্যাসিটেটকে যদি হাইড্রোলিসিস করা হয় অ্যাসিড মিডিয়ামে, তাহলে অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানল তৈরি হয়। এখানেও তাই ওই রিঅ্যাকশনে আমরা দেখব যে ওখানে ওই ইথাইল অ্যাসিটেটের পরিমাণের উপরে শুধু ডিপেন্ড করবে, কারণ ওখানে জলটা থাকবে এক্সেস পরিমাণে, তাই জলের কনসেন্ট্রেশন রিঅ্যাকশনের আগে বা পরে কোনো রকম চেঞ্জ হবে না, ফলে ওই রিঅ্যাকশনটা হচ্ছে সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তাহলে ওখানে শুধুমাত্র ইথাইল অ্যাসিটেটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে রিঅ্যাকশন রেট, তাই ওটাকে সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বলে। তাহলে এই হচ্ছে ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া, এর ডেফিনিশনটা করবে আর এর এক্সাম্পল দুটো বললাম, একটা লিখলাম আর একটা অ্যাসিডিক ইথাইল অ্যাসিটেটের হাইড্রোলিসিসের রিঅ্যাকশনটা লিখবে। তাহলে রিঅ্যাকশনটা বললে আমি লিখে দিচ্ছি। ওটা মনে করো এই ইথাইল অ্যাসিটেট CH3COO C2H5 এটা প্লাস H2O, এই অ্যাসিড মিডিয়ামে মানে H প্লাস থাকবে, এখানে CH3COO অ্যাসিটিক অ্যাসিড আর ইথানল C2H5O এটা তৈরি হবে। তাহলে এই অ্যাসিটিক অ্যাসিড ইথানল, তাহলে এখানেও তাই রেটটা হবে কি রেট ইজ ইকুয়াল টু K ড্যাশ ইনটু কনসেন্ট্রেশন অফ CH3COO C2H5 আর ইনটু কনসেন্ট্রেশন অফ H2O। এরকম হওয়ার কথা, মানে সেকেন্ড অর্ডার হওয়ার কথা, কিন্তু এটার কনসেন্ট্রেশন জলের কনসেন্ট্রেশন আগে পরে একই থেকে যায়, ফলে K ড্যাশ ইনটু এটা একটা নতুন কনস্ট্যান্ট K ইনটু কনসেন্ট্রেশন অফ CH3COO C2H5। তাহলে এইটা রিঅ্যাকশন রেটটা শুধুমাত্র ইথাইল অ্যাসিটেটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে, তাই এটা সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, দ্যাট ইজ দ্য রিঅ্যাকশন রেট ডিপেন্ডস অনলি অন দ্য কনসেন্ট্রেশন অফ ইথাইল অ্যাসিটেট। তাহলে এই ডেফিনিশন আর এই এক্সাম্পল দুটো পড়বে। নেক্সট এবার আমরা আমাদের যে টপিক সেটা চলে আসবো, সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের এই কেমিক্যাল কাইনেটিক্সে, কেননা কোনো রিঅ্যাকশন
রিঅ্যাকশনের রেট কেমন হবে বা রিঅ্যাকশনের কোন রিঅ্যাকশনটা স্পিডে হবে কোনটা স্লো হবে এই সব কিছু এই অ্যাক্টিভেশন এনার্জি দিয়ে আমরা ক্যালকুলেট করি। তো আমরা প্রথমে তাহলে আমরা আসছি অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি কে বলে সক্রিয়করণ শক্তি। সক্রিয়করণ শক্তি, সক্রিয়করণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি। সক্রিয়করণ শক্তি, সক্রিয়করণ শক্তিটা কি? প্রথমে আমরা একটা আগে গ্রাফ টানছি। কিরকম? মনে করো একটা রিঅ্যাকশন হচ্ছে, যে রিঅ্যাকশনে এইদিকে এনার্জি প্লট করলাম, এনার্জি প্লট করলাম, আর এদিকে এটাকে বলা হচ্ছে রিঅ্যাকশন কোঅর্ডিনেট। রিঅ্যাকশন কোঅর্ডিনেট বা বিক্রিয়া স্থানাঙ্ক বলে। এই যদি হয় তো মনে করো এখানে এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের, এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের এনার্জি, রিঅ্যাক্ট্যান্ট, আর এটা হচ্ছে প্রোডাক্টের, এটা প্রোডাক্ট। এই ধরনের আমরা একটা গ্রাফ পাবো। এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়ক, এটা হচ্ছে প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ। এটা বিক্রিয়ক পদার্থ বা বিক্রিয়াজাত পদার্থ, রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট। কোন একটা রিঅ্যাকশন যখন হয় তাহলে প্রথমে আমাদের যেটা জানতে হবে যে কোন একটা রিঅ্যাকশন যখন হয় আমরা কি করি? সাধারণত হিট দিই, বাইরে থেকে হিট দিই, তাপ দিই। কোনো কোনো রিঅ্যাকশন আলোর প্রেজেন্সে হতে পারে, ফটোকেমিক্যাল রিঅ্যাকশন যেগুলো হয়। তাহলে ওই হিট যখন আমরা দিই তখন কি হয়? রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলগুলো কি হয়? ওই হিট এনার্জি পেয়ে তাদের এনার্জি বাড়তে হয়। এই এনার্জি বাড়তে 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 গিয়ে একটা মিনিমাম এনার্জি লেভেলে যখন পৌঁছায় তারপর রিঅ্যাকশন হয়, রিঅ্যাকশন হয়ে প্রোডাক্ট তৈরি হয়। এই যে রিঅ্যাকশনটা যে এনার্জি লেভেলে পড়ে এটাকে বলা হচ্ছে একটা ট্রানজিশন স্টেট বলা হয়। ট্রানজিশন স্টেট, টিএস। ট্রানজিশন স্টেট মানে হচ্ছে কি? রিঅ্যাক্ট্যান্টের বন্ডগুলো ব্রেক করে, তার সঙ্গে প্রোডাক্টের বন্ড ফর্মেশন, এই মাঝামাঝি একটা অবস্থা। মানে রিঅ্যাক্ট্যান্টের বন্ডগুলো ভেঙে যাবে, প্রোডাক্টের বন্ড মানে যেগুলো প্রোডাক্ট তৈরি হবে তার নতুন একটা বন্ড তৈরি হবে। সেই বন্ড ব্রেকিং আর বন্ড ফর্মেশন এর ঠিক মাঝামাঝি যে অবস্থা সেটাকে বলা হচ্ছে ট্রানজিশন স্টেট। তাহলে এই রিঅ্যাক্ট্যান্টকে তাহলে যে এনার্জিটা দিলে পরে ও এই ট্রানজিশন স্টেটে গিয়ে পৌঁছবে, তাহলে এই যে এনার্জিটা লাগছে এটাকে বলা হচ্ছে ইএ, মানে এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এটাকে বলে অ্যাক্টিভেশন এনার্জি। এই অ্যাক্টিভেশন এনার্জি তাহলে আমরা কি বলবো? অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে রিঅ্যাক্টরগুলোর যে এভারেজ এনার্জি, গড় শক্তি, এভারেজ এনার্জি, তার সঙ্গে মিনিমাম যে এনার্জিটা দিলে রিঅ্যাকশনটা হবে সেই মিনিমাম এনার্জিটাকে বলা হবে অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে রিঅ্যাক্ট্যান্টের যে এভারেজ এনার্জি তার সঙ্গে মিনিমাম যে অ্যামাউন্ট এনার্জি দিলে রিঅ্যাকশন হয় সেই মিনিমাম এনার্জিটাকে বলা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এর থেকে বেশি এনার্জি দিলে রিঅ্যাকশনটা হবে, কিন্তু এর থেকে কম এনার্জি দিলে রিঅ্যাকশনটা হবে না। এটা যেন একটা ব্যারিয়ার, মানে একটা বড় বড় প্রাচীরের মতো, যে প্রাচীরটা আমরা টপ পাবো। তাহলে সেটার জন্য আমাদের যে এনার্জি দিয়ে পার হতে হবে, তো মিনিমাম যে এনার্জিটা দিলে আমরা সেই প্রাচীরটা টপ পাতে পারবো, সেটাই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তার থেকে বেশি এনার্জিতে যদি আরো বেশি জোরে উঁচুতে লাফাতে পারে তাহলে সে তো ইজিলি পার হয়ে যাবে, কিন্তু তার থেকে কম হাইট যদি কেউ লাফায় তাহলে সে পার হতে পারবে না। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি থেকে কম এনার্জি যদি দেওয়া যায় তাহলে সেই রিঅ্যাকশনটা হবে না। তাহলে এই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, আর এই হচ্ছে প্রোডাক্টের এনার্জি। তাহলে এখন রিঅ্যাক্ট্যান্টের এনার্জি আর প্রোডাক্টের এনার্জি, এই রিঅ্যাক্ট্যান্টের এনার্জি আর প্রোডাক্টের এনার্জি থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এইখানে এই দুটোর মধ্যে যে ডিফারেন্স এটাকে বলা হচ্ছে ডেল্টা এইচ, মানে চেঞ্জ অফ এনথালপি বা এনথালপি চেঞ্জ, এনথালপি চেঞ্জ। তাহলে এখানে এনথালপি চেঞ্জ মানে কি? আমরা জানি কি সবসময় প্রোডাক্টের এনার্জির সঙ্গে রিঅ্যাক্ট্যান্ট মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হয়। তাহলে এক্ষেত্রে ডেল্টা প্রোডাক্টের এনার্জিটা কম, রিঅ্যাক্ট্যান্টের বেশি, তাই এক্ষেত্রে ডেল্টা
exothermic reaction বা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এই গ্রাফটা আমরা বলবো এক্সোথার্মিক রিঅ্যাকশন। কেন? কারণ এখানে ডেল্টা ইজ নেগেটিভ, এই যে প্রোডাক্টের এনার্জি কম, রিঅ্যাক্ট্যান্টের বেশি, তাহলে কম থেকে বেশিতে মাইনাস করলে নেগেটিভ হবে, তাহলে ডেল্টা ইজ নেগেটিভ। আর কোথায় আমরা জানি যে যেগুলো এক্সোথার্মিক রিঅ্যাকশন বা তাপ উৎপাদী বিক্রিয়া তাদের ক্ষেত্রে ডেল্টা ইজ নেগেটিভ হয়। তাহলে এই গ্রাফটা হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে। যদি এন্ডোথার্মিক রিঅ্যাকশন হয় তাহলে সেক্ষেত্রে কেমন গ্রাফ হবে? তাহলে আমরা এখানে এন্ডোথার্মিক রিঅ্যাকশনের আমরা দেখছি, এখানে আমরা ছবিটাকে আমরা এঁকে দিচ্ছি এরকম। তাহলে এন্ডোথার্মিক রিঅ্যাকশন যখন হবে তাহলে তখন গ্রাফটা এরকম হবে, রিঅ্যাক্ট্যান্টের থেকে প্রোডাক্টের এনার্জি বেশি হবে, এই ধরনের গ্রাফ হবে। এটা হচ্ছে ট্রানজিশন স্টেট টিএস, এটা এনার্জি, এটা রিঅ্যাকশন কোঅর্ডিনেট, তাহলে এখানে এইটা এই ডট ডট দিয়ে দিলাম, এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের এনার্জি, এটা প্রোডাক্টের এনার্জি। তাহলে এইটা হচ্ছে ইএ অ্যাক্টিভেশন এনার্জি, এটা ইএ, আর এইটা হচ্ছে ডেল্টা এইচ। ডেল্টা এইচ এখানে পজিটিভ, কারণ প্রোডাক্ট, এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট আর এটা হচ্ছে প্রোডাক্ট। তাহলে বিক্রিয়াটা তো প্রোডাক্টের এনার্জি বেশি, রিঅ্যাক্ট্যান্টের কম, তাহলে বেশি থেকে কমটাকে মাইনাস করলে কি হবে? ডেল্টা এইচ পজিটিভ হবে। তাহলে এটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এন্ডোথার্মিক রিঅ্যাকশন মানে তাপগ্রাহী বিক্রিয়া, মানে হিট অ্যাবজর্ব হয়। তাহলে এই হচ্ছে দুটো ছবি আমাদের সঙ্গে মানে মনে রাখতে হবে। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি এখান থেকে আমরা দেখলাম কি অ্যাক্টিভেশন এনার্জি রিঅ্যাক্ট্যান্ট থেকে যে এনার্জি দিতে হবে, রিঅ্যাক্ট্যান্টকে যে এনার্জি দিলে সেটা ট্রানজিশন স্টেটে পৌঁছবে, যে এনার্জিটা দিলে মিনিমাম যে এনার্জি দিলে ট্রানজিশন স্টেটে পৌঁছবে সেই মিনিমাম এনার্জিটাকে বলা হবে অ্যাক্টিভেশন এনার্জি। ওর থেকে বেশি এনার্জি দিলে রিঅ্যাকশন হবে, কিন্তু ওর থেকে কম এনার্জি দিলে সেই রিঅ্যাকশনটা হবে না। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি এটাই। এই গ্রাফ থেকে আমরা দুই ধরনের গ্রাফ দেখলাম, একটা হচ্ছে এক্সোথার্মিক আর একটা এন্ডোথার্মিক, এই দুটোর ক্ষেত্রে। এই অ্যাক্টিভেশন এনার্জি সম্পর্কিত একটা ইকুয়েশন আছে, যেটাকে আমরা বলি অ্যারেনিয়াসের ইকুয়েশন। অ্যারেনিয়াস ইকুয়েশন এটা আমাদের একটু জানতে হবে। অ্যারেনিয়াস ইকুয়েশন, আরেনিয়াসের সমীকরণ, আরেনিয়াস সায়েন্টিস্ট উনি দিয়েছিলেন ইকুয়েশনটা ছিল k is equal to a e to the power minus ea by rt, k is equal to a e to the power minus ea by rt। কোনটা কি? k হচ্ছে রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট, k হচ্ছে রেট কনস্ট্যান্ট বা রেট কনস্ট্যান্ট আমরা বিক্রিয়ার হার ধ্রুবক বলি, বিক্রিয়ার হার ধ্রুবক। a একটা কনস্ট্যান্ট, এটা বলে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, বা কম্পাঙ্ক গুণক, বলে, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। ea অ্যাক্টিভেশন এনার্জি, আর তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আমরা জানি, টি হচ্ছে টেম্পারেচার বা উষ্ণ। তাহলে এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে আরেনিয়াস ইকুয়েশন, k = a e to the power minus a by rt। সাপোজ এবার এটাকে আমরা একটু অন্য ফর্মে আমরা নিয়ে আসব। কিরকম? আমরা যদি দুদিকে ln করি, ln k = ln a minus ea by rt। এবার আমরা যদি 2.303 দিয়ে গুণ করে দিই, 2.303 ln k = 2.303 ln a minus 2.303
EA/RT এটা মানে কি log K is equal to log A minus একটু বললাম ln K is equal to 2.303 log K এটাই log K এটাই log K এখানে এটা দরকার নেই তাহলে log K is equal to log A minus EA/2.303 RT এটা আমরা লিখব ln কে log করতে গেলে 2.303 দিয়ে গুণ করতে হয় তাহলে 2.303 log A is equal to 2.303 log K is equal to 2.303 log A minus EA/RT তাহলে log K এবার 2.303 দিয়ে ডিভাইড করে দাও তাহলে log K is equal to log A minus EA/2.303 RT এই ইকুয়েশনটা আমরা তৈরি করতে হবে এখন দুটো পার্টিকুলার টেম্পারেচার সাপোজ এরকম লিখলাম আমরা log K1 is equal to log A minus EA/2.303 RT1 T1 টেম্পারেচারে K1 হচ্ছে রেট কনস্ট্যান্ট আর T2 টেম্পারেচারে হচ্ছে K2 তাহলে K2 is equal to log A minus EA/2.303 RT2 এবার লিখতে পারি আমরা এটা এক নম্বর ইকুয়েশন এটা দুই নম্বর ইকুয়েশন এবার দুই থেকে 1 কে মাইনাস করলাম তাহলে আমরা কি লিখতে পারবো log K2/K1 log K2/K1 is equal to EA/2.303 R into 1/T1 minus 1/T2 তাহলে এই ইকুয়েশন থেকে দুটো আলাদা আলাদা টেম্পারেচারে তাদের রেট কনস্ট্যান্টের ভ্যালু জানা থাকলে আমরা E এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো তাহলে এটাই আরএমএস ইকুয়েশন থেকে ডিরাইভ করে আমরা এই জায়গায় আসতে পারি এবার আরেকটা জিনিস আমরা বলবো সেটা হচ্ছে কোন একটা রিঅ্যাকশনের রেট সেটা কিসের উপর ডিপেন্ড করে অ্যাক্টিভেশন এনার্জির সঙ্গে রেটের কি রিলেশন আর টেম্পারেচারের সঙ্গে রেটের কি রিলেশন মানে একটা রিঅ্যাকশনের রেট অ্যাক্টিভেশন এনার্জি বাড়লে কি হবে কমলে কি হবে আর টেম্পারেচার বাড়লে কি হবে কমলে কি হবে তো এটা আমরা একটা দুটো কথাই শুধু আমরা বলবো এরকম যে অ্যাক্টিভেশন এনার্জি যদি বেড়ে যায় তাহলে রিঅ্যাকশন রেট কমে যাবে কারণ অ্যাক্টিভেশন এনার্জি যত বেশি হবে তাহলে তত বেশি এনার্জি দিতে হবে তত বেশি এনার্জি দিলে তবে রিঅ্যাক্ট্যান্টগুলো ওই ট্রানজিশন স্টেটে পৌঁছবে তারপরে রিঅ্যাকশনটা হবে তাই greater the value of activation energy the rate of the reaction is smaller or minimum যত অ্যাক্টিভেশন এনার্জি বেশি হবে তত কম হবে কি হবে তত রেট অফ দ্য রিঅ্যাকশনটা তত কম হবে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে অ্যাক্টিভেশন with the increase in activation energy rate of the reaction decreases with the increase in activation energy with the increase in activation energy rate of the reaction decreases তাহলে অ্যাক্টিভেশন এনার্জি যত বেশি হবে রেট অফ দ্য রিঅ্যাকশন রেট বা বিক্রিয়ার হার তত কম হবে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে টেম্পারেচারের সঙ্গে কি হবে যত টেম্পারেচার বেশি হবে তত রেট বেশি হবে কেন বেশি হবে টেম্পারেচার যত বাড়বে তত কি হবে রিঅ্যাকশন ওই মলিকিউলগুলো রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলগুলো কাইনেটিক এনার্জি বেড়ে যাবে কাইনেটিক এনার্জি বেড়ে গেলে তাদের মধ্যে কলিশনটা তত বেশি হবে ফলে বন্ড ব্রেকিংটা তত সহজ হবে ফলে রিঅ্যাকশন রেট বেড়ে যাবে তাহলে আমরা কি লিখব উইথ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার rate of the reaction increases with the increase in temperature rate increases rate increase হবে তাহলে টেম্পারেচার বাড়লে রেট বাড়বে টেম্পারেচার কমলে রেট কমবে আর অ্যাক্টিভেশন এনার্জি বাড়লে রেট কমে অ্যাক্টিভেশন এনার্জি কমলে রেট বাড়ে এই টেম্পারেচার দিয়ে একটা কথা বলা হয় যেটাকে
কে দিয়ে লেখা হয়, এটা হচ্ছে এরকম KT প্লাস 10 বাই KT, এটাকে টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলে। টেম্পারেচার কোএফিসিয়েন্ট, টেম্পারেচার কোএফিসিয়েন্ট, টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলা হয়, কে দিয়ে লেখা হয়। সেটা হচ্ছে কি KT প্লাস 10 বাই KT। তার মানে 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়লে কোনো একটা রিঅ্যাকশনের রেট প্রায় 2 থেকে 3 গুণ, 2 থেকে 3 টাইমস, 2 থেকে 3 গুণ বেড়ে যায়। এই যে রেশিও, যে 10 ডিগ্রি টেম্পারেচার বেশি হলে তার যে রেট কনস্ট্যান্ট বাই KT, এই রেশিওটাকে বলা হয় টেম্পারেচার কোএফিসিয়েন্ট। দেখা গেছে যে কোনো রিঅ্যাকশনে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করলে তার রেট 2 থেকে 3 গুণ বেড়ে যায়, 2 to 3 টাইমস ইনক্রিজ করে। এটা হচ্ছে তাহলে টেম্পারেচারের উপরে ডিপেন্ডেন্স। আর একটা ব্যাপার আমরা বলবো যে ক্যাটালিস্ট, অ্যাক্টিভিটি অফ ক্যাটালিস্ট। ক্যাটালিস্টের কাজ কি? অ্যাক্টিভিটি অফ ক্যাটালিস্ট, অ্যাক্টিভিটি অফ ক্যাটালিস্ট। অনুঘটক, অনুঘটকের কাজ। অনুঘটক কি করে আমরা জানি, ক্যাটালিস্ট কোন একটা রিঅ্যাকশনে প্রেজেন্ট থেকে রিঅ্যাকশনের রেট বাড়িয়ে দেয়। ক্যাটালিস্ট হচ্ছে কি, যে একটা সাবস্ট্যান্স, একটা কেমিক্যাল, একটা সাবস্ট্যান্স হুইচ ইনক্রিজেস দ্য রেট অফ দ্য রিঅ্যাকশন। কিন্তু কি করে, ও কিন্তু রিঅ্যাকশনে পার্টিসিপেট করে রিঅ্যাকশনে রেট বাড়িয়ে দেয়, কিন্তু রিঅ্যাকশনের আগে বা পরে তার কেমিক্যাল প্রপার্টিজের কোনো চেঞ্জ হয় না, কেমিক্যাল প্রপার্টিজের কোনো চেঞ্জ হয় না। তাহলে ও করেটা কি? আমরা যদি এরকম এই গ্রাফ আঁকি, গ্রাফ থেকে আমরা কি করবো, গ্রাফ থেকে আমরা একটা জিনিস, আগে যে আমরা গ্রাফটা টানলাম, এদিকে এনার্জি আর এটা রিঅ্যাকশন কোঅর্ডিনেট, রিঅ্যাকশন কোঅর্ডিনেট। আমরা এইভাবে দেখাতে পারি যে এটা যদি রিঅ্যাকট্যান্ট হয়, এটা যদি প্রোডাক্ট হয়, তাহলে নরমালি আমাদের রিঅ্যাকশনটা এরকম হচ্ছে। এটা হচ্ছে ট্রানজিশন স্টেট, ট্রানজিশন স্টেট। এইটা হচ্ছে ট্রানজিশন স্টেট কমে গেল, তাহলে এইটা হচ্ছে, এটাও ট্রানজিশন স্টেট, এটা রিঅ্যাকট্যান্ট আর এটা হচ্ছে প্রোডাক্ট। এইটা হচ্ছে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট, ক্যাটালিস্টের প্রেজেন্সে, আর এটা ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট। কোন একটা রিঅ্যাকশন, সাপোজ রিঅ্যাক্ট্যান্টের প্রোডাক্ট হচ্ছে, এটা হচ্ছে তার ট্রানজিশন স্টেট, তাহলে এখানে আমরা ইএ ভ্যালুটা আমরা বলতে পারি, এটা ইএ ভ্যালু, মানে অ্যাক্টিভেশন এনার্জি ইএ। এখন এই ক্যাটালিস্ট করছে কি, নরমাল রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি ইএ। ক্যাটালিস্ট করে কি, কোনো রিঅ্যাকশনে তার পাথওয়েটা, তার মেকানিজমটা চেঞ্জ করে দেয়, পাথওয়ে বা মেকানিজম চেঞ্জ করে দিয়ে এমন একটা পথে নিয়ে যায় যাতে তার ট্রানজিশন এনার্জি কমে যায়। এই যে এখানে ক্যাটালিস্টের প্রেজেন্সে তার ট্রানজিশন এনার্জিটা অনেক কমে গেছে, এই কমে যাওয়ার জন্য কি হচ্ছে, তার রেট বেড়ে যায়। তাহলে একই রিঅ্যাকশন হচ্ছে কিন্তু তার মেকানিজমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যে রিঅ্যাকশনটা নরমালি হয় তার যে মেকানিজম, সেই মেকানিজমের মধ্যে দিয়ে যেতে গেলে যে এনার্জি দিতে হয়, ফলে তার অ্যাক্টিভেশন এনার্জি যত হয়, এবং ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট রিঅ্যাকশনের মেকানিজমটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ পাথওয়ে অফ দ্য রিঅ্যাকশনটা যে পথে যাচ্ছে সেই পথটা চেঞ্জ হয়ে যায়। তার ফলে কি হয়, তার অ্যাক্টিভেশন এনার্জি কমে যায়। আর অ্যাক্টিভেশন এনার্জি কমে গেলে কি হবে, আমরা বললাম অ্যাক্টিভেশন এনার্জি কমে গেলে রেট বেড়ে যায়, তাই ক্যাটালিস্টের প্রেজেন্সে রিঅ্যাকশন রেট বেড়ে যায়। তো এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি অফ ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট তাহলে কি করে, তারা একটা জিনিস শুধু আমাদের মনে রাখতে হবে, ক্যাটালিস্টের প্রেজেন্সে রিঅ্যাকশনের মেকানিজম চেঞ্জ হয়ে যায় বা রিঅ্যাকশনের পাথওয়ে চেঞ্জ হয়ে যায়, তারপরে তার অ্যাক্টিভেশন এনার্জি কমে যায়, নরমাল যে অ্যাক্টিভেশন এনার্জি তার থেকে কম হয়, তারপরে রিঅ্যাকশন রেট বেড়ে যায়। লাস্ট আরেকটা টপিক আমরা বলবো, সেটা হচ্ছে কলিশন থিওরি। খুব বেশি কিছু তোমাদের নেই, শুধু আমি একটা কথা শুধু বলে দিই, এটা বুক থেকে একটু পড়ে নিতে হবে। সেটা হচ্ছে কলিশন থিওরি বা সংঘর্ষ তত্ত্ব বলে। কলিশন থিওরি বা সংঘর্ষ তত্ত্ব বলে। সংঘর্ষ তত্ত্ব, কলিশন থিওরি মানে বলছে যে কোনো একটা রিঅ্যাকশন যখন হয় তখন
তখন কি হয় রিঅ্যাক্টরগুলোর মধ্যে সবসময় একটা কলিশন হয়। রিঅ্যাক্টর সবসময় ছোটাছুটি করছে এবং তাদের মধ্যে একটা কলিশন হয়। তো কলিশনটা সংঘর্ষ হলে কি হবে, তাহলে বন্ড ব্রেক করবে, আবার নতুন বন্ড ফর্মেশন হবে। এই যে বন্ড ব্রেক করার জন্য একটা মিনিমাম এনার্জি লাগে। এই মিনিমাম এনার্জি এটা হচ্ছে কি, তাহলে মলিকিউলগুলোর যে এনার্জি আছে তার সঙ্গে আমরা অ্যাক্টিভেশন এনার্জি দিচ্ছি। এই দুটোকে যদি অ্যাড করি তাহলে সেটাকে আমরা বলবো যে থ্রেশহোল্ড এনার্জি বলে এটাকে। থ্রেশহোল্ড এনার্জি মানে কি, দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড ফর এ রিঅ্যাকশন। একটা রিঅ্যাকশন হতে গেলে যে মিনিমাম এনার্জি লাগে এবং সেই মিনিমাম এনার্জি, তাহলে থ্রেশহোল্ড এনার্জিটা আমরা কি বলবো, threshold energy is equal to average energy of reactant plus EA activation energy। মানে ওই মলিকিউলগুলোর যে এভারেজ এনার্জি আছে তার সঙ্গে অ্যাক্টিভেশন এনার্জিকে যোগ করে দিলে টোটাল যেটা সেটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি। এই এনার্জিটা দিলে তবে রিঅ্যাকশনটা হবে। আর যখন কলিশন হচ্ছে তার মানে কি, কলিশন হলে বন্ড ব্রেকিং হয়, বন্ড ব্রেক করার পর আবার নতুন বন্ড ফর্মেশন হয়, তারপরে আবার নতুন মলিকিউল তৈরি হয়। তাহলে এই কলিশন থিওরি এটাই হচ্ছে মেইন থ্রেশহোল্ড এনার্জি, এই কনসেপ্টটা ওখান থেকে আমরা পাবো। আর এইখানে কিছু কতগুলো তার ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো বই থেকে তোমাদের দেখে নিতে হবে। আর এখানে সিলেবাস আমাদের খুব বেশি কিছু এটার উপরে নেই। তো এইটুকুই থাকলো, এইটুকু তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে।